আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনাটা বেশ জমে উঠেছে। এতদিন যেটি ছিল আওয়ামী লীগের অনলাইন আলোচনায়, সেটি এখন ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বক্তব্য আসায় এই আলোচনায় প্রশ্ন উঠছে, শেখ হাসিনা গত কয়েকদিন ধরে তিনি ফিরছেন বলে যে বক্তব্য দিয়ে আসছেন, তার পেছনে কি এমন কোনো বিশেষ রহস্য আছে যেটির কারণে নানান পক্ষে আলোচনা শুরু হয়েছে। আবার শেখ হাসিনা ফেরার এই বার্তা নিয়ে বেশ চিন্তিত দেখা যাচ্ছে ইউনূসের সমর্থক বলে পরিচিত ছাত্র নেতাদেরকেও। তাদের কেউ প্রকাশ্যে জনসভায়, কেউ বা নিজের ফেসবুক পেজে লম্বা স্ট্যাটাস দিচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলো ঘেটে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী 3টি ভারতীয় গণমাধ্যমকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন, যেগুলো 19 মে ছাপা হয়েছে। তার মধ্যে আনন্দবাজার পত্রিকাকে বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। প্রশ্ন হলো, এই নীরব প্রস্তুতির ধরনটা কি? সেটির ইঙ্গিত পাওয়া যায় এই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, এর আগে 2 দফায় শেখ হাসিনা ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু এই প্রথম কোনো মিডিয়াতে তিনি দেশে ফেরার কথা বলেছেন। শেখ হাসিনার এই ইমেল সাক্ষাৎকারগুলো এমন এক সময় প্রকাশিত হলো যেখানে কয়েকদিনের মধ্যে ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক সূত্রগুলো বলছে রুবিওর সফরে দিল্লিতে আলোচ্য সূচির একটি অন্যতম ইস্যু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। শুধু দিল্লি নয়, মার্কো রুবিও কয়েক ঘন্টার জন্য কলকাতায় যাবেন, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের প্রশ্ন, 3য় দফায় ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে সেটির কি ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24শে আগস্টের পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। ভারতীয় সরকারের দাবি তিনি দেশটির সরকারের অতিথি হয়ে দিল্লিতে আছেন। সেখান থেকে তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে ভিডিও বার্তা দেন। দিল্লিতে থাকা অবস্থায় কোনো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রথম ছাপা হয়েছিল গত বছরের 29 অক্টোবর। ওই একদিনে বিশ্বখ্যাত 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ইমেইলে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই 3টি সাক্ষাৎকারের মূল বিষয় ছিল সাক্ষাৎকারগুলোতে তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে তার নিজের কোনো দায় নেই বলে তিনি দাবি করেছিলেন। দ্বিতীয় দফায় শেখ হাসিনা ইমেল সাক্ষাৎকার ছাপা হয় গত বছরের শেষ দিকে। 2025 সালের নভেম্বরে তিনি ভারতীয় গণমাধ্যম নিউজ 9কে এবং ডিসেম্বরে নিউজ 18 ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই দুটি সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন। তাছাড়া এই 2 দফার সাক্ষাৎকারগুলোতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ইউনূসের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন, কিন্তু তার দেশে ফেরা নিয়ে এর আগে জোরালোভাবে কোনো সাক্ষাৎকারে কিছু বলেননি, যেটি দেখা যাচ্ছে 19 মে 3টি ভারতীয় গণমাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে। এই 3টি গণমাধ্যম হলো হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট এবং কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার। 3টি গণমাধ্যমের পক্ষ থেকে মূল প্রশ্নটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে ফাঁসির দণ্ড দিয়েছে এবং সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বহাল থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? এর উত্তর দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার 1981 সালে দেশে ফেরার ইতিহাস তুলে ধরেন।
মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের গর্ব নিয়ে মাথা উঁচু করে ফিরবেন। আনন্দবাজারকেও একই কথা বলেছেন। তবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় তার ফেরা আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন সেটি বেশ ইঙ্গিতপূর্ণ। যেমন আনন্দবাজারকে বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা যদি আওয়ামী লীগকে দমন করতে পারত তাহলে বাংলাদেশের জন্ম কখনোই হতো না। হিন্দুস্তান টাইমসকে বলেছেন, এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনদের সাময়িক শক্তি প্রদর্শন, কিন্তু বাস্তবে এটি তাদের ভয়ের প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায় কারণ আওয়ামী লীগ যদি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে তাহলে তাদের পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আনন্দবাজারের কাছে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আবেগে রয়েছে, ফলে তার ও তার দলের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। নীরবে তার প্রস্তুতি চলছে। দর্শক, আওয়ামী লীগ ফেরার জন্য যে প্রস্তুতি চলছে সেটি এই প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে বললেন। অবশ্য গত সপ্তাহখানেক ধরে অনলাইনে পাওয়া তার অডিওতে শোনা গেছে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। প্রশ্ন হলো, নীরবে কি প্রস্তুতি চলছে? এর ইঙ্গিত পাওয়া যায় হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারে প্রকাশিত সাক্ষাৎকারে। হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারে বলা হয়েছে, তার বাংলাদেশে ফেরা বা রিটার্নের বিষয়টি একটি নির্দিষ্ট তারিখ বা সময়ের উপর নির্ভর করে না। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনরুদ্ধারে তিনি ও তার দল কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়। এরপর তিনি যেটি বলেছেন সেটি থেকে ধারণা পাওয়া যায় নীরবে যে প্রস্তুতি চলছে সেটি আসলে কি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জন্য তিনি লড়াই করছেন এবং তিনি ও তার দল আওয়ামী লীগ কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছেন। আবার মিলেনিয়াম পোস্টের সাক্ষাৎকারেও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ জোরে সোরে কাজ চালাচ্ছে আওয়ামী লীগ। আরেকদিকে দেশের নেতা কর্মীরাও আগের চেয়ে অনেক বেশি সংগঠিত বলে তিনি দাবি করেছেন। এমনকি কূটনৈতিক পর্যায় থেকে বিভিন্ন সময় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে প্রস্তাবের কথা শোনা গিয়েছিল সেটি নিয়ে তিনি যে খুব বেশি চিন্তিত নন সেটিও 3টি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। দর্শক, শেখ হাসিনা এই যে প্রথমবারের মতো আওয়ামী লীগের ফেরার বিষয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক তৎপরতার কথা বললেন সেটি এমন এক সময় যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লি সফরে যাচ্ছেন 5 দিন পরে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 3 দিনের সফরে রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারতে যাবেন। সেখানে তার কোয়াডের সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের সময় আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, মার্কো রুবিওর এই সফরের আগে আমেরিকার 250 বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে দিল্লিতে বেশ অভিনব প্রচার চালানো হচ্ছে। 3 চাকাওয়ালা স্কুটারের পিছনে ট্রাম্পের পোর্ট্রেট আর আমেরিকার জাতীয় পতাকা দিয়ে লেখা হয়েছে, শুভ জন্মদিন 250 বছরের পুরনো আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রুবিওর এই সফরের বিশেষত্ব হলো প্রায় 14 বছর পর কোনো মার্কিন হাই প্রোফাইল মন্ত্রী পশ্চিমবঙ্গ বা কলকাতা সফরে যাচ্ছেন। তবে সফরটি হবে কয়েক ঘন্টার। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় যাওয়ার পর তার এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে, দিল্লি ও কলকাতার বৈঠকগুলোর আলোচ্য সূচিতে বাংলাদেশ এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বিশেষ স্থান পাবে। আগে শেখ হাসিনার এমন সাক্ষাৎকারকে বিশ্লেষকরা বিশেষ নজরেই দেখছেন, কারণ শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে জঙ্গি উত্থানের ইস্যুটি তুলে এনেছেন। মিলেনিয়াম পোস্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সারা বিশ্বের বন্ধুপ্রতিম দেশ এবং সংস্থার সমর্থন চাইছেন? শেখ হাসিনা উত্তরে বলেছেন, তিনি বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র ও সংগঠনের সহযোগিতা কামনা করছেন।
বাংলাদেশে আজ যা ঘটছে তা নিছক একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বলে তিনি দাবি করেন। বলেছেন এটি মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যুক্ত। তিনি বলেছেন যদি বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হয়, যদি একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যদি অরাজকতার সংস্কৃতি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার উপরও। হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে, জঙ্গি ও চরমপন্থী শক্তির উত্থানের কারণে বাংলাদেশ 2001 থেকে 2006 সালের মধ্যবর্তী সময়ের অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন চরমপন্থা ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্যই হুমকি নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কো রুবিওর সফরে ভারত ও আমেরিকার বাণিজ্য ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার এই ইস্যুতে কথা বলা বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে শেখ হাসিনার এমন বক্তব্য নিয়ে যে বাংলাদেশের সরকারি মহলও বেশ ভাবছে সেটি বোঝা যাচ্ছে। এতদিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু 19শে মে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু বিএনপি সরকার করবে না। তিনি বলেছেন শেখ হাসিনার বিচার হয়েছে, দেশে ফিরলে তাকে সে রায় ডিফেন্ড করতে দেওয়া হবে। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ একদিন আগের মতোই দাবি করেছেন আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। 19শে মে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো প্রকাশের পরই লম্বা স্ট্যাটাস দিয়েছেন ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অবশ্য তার স্ট্যাটাসটা একেবারে গদ্য কবিতার মতো। সেখানে তিনি দাবি করেছেন আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে, 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তিনি আওয়ামী লীগের শক্তিশালী হওয়ার পিছনে ইউনূসের আমলের মব শাসনকে দায়ী করেন। অবশ্য সেই সময় তিনি নিজেই ছিলেন ক্ষমতায়, যে ক্ষমতার দম্ভে তিনি আইন ও সংবিধানের তোয়াক্কা না করে বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন। কূটনৈতিক একাধিক সূত্র বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার ইস্যু নিয়ে এই দুটি দেশ ছাড়াও আরো দুটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক পর্যায়ে গত 2 সপ্তাহে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং সে আলোচনাগুলো হয়েছে ভারত ও বাংলাদেশের বাইরে। একটি আলোচনা হয়েছে পশ্চিমা একটি দেশ এবং আরেকটি আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশে। সেসব আলোচনার পরেই শেখ হাসিনার এমন ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার ছাপা হয়েছে। এ কারণে কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কো রুবিওর এই সফরের পর এই অঞ্চলের দেশীয় ও আঞ্চলিক পরিস্থিতিতে অনেক নাটকীয় মোড় দেখা দিতে পারে। তার মানে কি বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ছে, তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে, যে কারণে খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার জাহিদুর রহমান এমনকি এটাও বলছেন যে তিনি ফিরবেন, ফিরে তিনি আবার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন। সত্যি তার মানে কি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আবার অনুষ্ঠিত হবে, নাকি আপিলের ক্ষেত্রে শেখ হাসিনাকে সেই ন্যায্য বিচার দেওয়ার প্রতিশ্রুতি আসলে প্রকাশ্যে ঘোষণার চাপ ছিল তারেক রহমান সরকারের উপর? শেখ হাসিনা ভারতের শীর্ষস্থানীয় বাংলা এবং ইংরেজি পত্রিকাগুলো সাক্ষাৎকার দিয়ে মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব এই ঘোষণা দেওয়ার পর বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের প্রধান মুখদের মধ্যে, মানে যারা এখন একেবারে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে অবস্থিত, তাদের ভেতরে যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে সেটা মোটামুটি তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে এই আলোড়ন শুধুমাত্র এই অ্যাক্টিভিস্ট কিংবা শেখ হাসিনা সরকার পতনের পর যারা রাজনীতির কেন্দ্রে এসেছেন তারা নানা রকম প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছেন সেটুকু বলেই এই আলাপটা শেষ করা যায় না। কারণ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ সহচরদের একজন, তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি শেখ হাসিনা যেদিন এই
ঘোষণা দিয়েছেন যে তিনি খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন, সেদিন তথ্য মন্ত্রণালয়ের একটা প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রীকে পাশে রেখে বলে বসেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে তারা শেখ হাসিনার প্রতিও ইনসাফ নিশ্চিত করবেন। মানে কারা তার কাছে বা তার সরকারের কাছে, তার প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিশ্রুতি চেয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তারা ন্যায় বিচার ইনসাফ নিশ্চিত করবেন, এবং কেন যেদিন শেখ হাসিনা এই ঘোষণাটা দিলেন সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের এত ঘনিষ্ঠজন ডাক্তার জাহিদুর রহমান সরকারের তরফে এই আশ্বাস সংবাদ মাধ্যমের সামনে দেওয়া প্রয়োজন বোধ করলেন যে শেখ হাসিনার জন্য তারা ইনসাফ করবেন, এবং যদি আদালতের মুখোমুখি হওয়ার পর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাল্টে যায় সেটাও তারা মানবেন। আবার অবশ্য বলেছেন মৃত্যুদণ্ড ইনসাফ বটে। শুনে আসি ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা, কি বললেন। তারপর আলাপ করা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কেন ডাক্তার জাহিদুর রহমান এমন কথা বললেন। একটা কথা আমরা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। একটু মন দিয়ে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। ডাক্তার জাহিদুর রহমান যে কথাটা বললেন তার মানে কি শেখ হাসিনার তরফে ভারত সরকারকে, মানে তাকে যারা আতিথ্য দিয়েছেন সেই সরকারকে কথা জানানো হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং আদালতে তার বিচারের মুখোমুখি হতে চান, মানে তার যে আইনি প্রক্রিয়া চলছে সেটার মুখোমুখি হতে চান। শেখ হাসিনা তো 2025-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তার দলীয় নেতাকর্মীদেরকে এই পরামর্শই দিয়েছিলেন যে সকলেই যেন আদালতে বিচারের মুখোমুখি হয়, আদালতের আইনি প্রক্রিয়া সক্রিয় করে এবং আদালতের মাধ্যমে জিনিসগুলোর ফয়সালা করার চেষ্টা করেন। কিন্তু শেখ হাসিনা কি এখনো সে ভরসা রাখছেন যে তারেক রহমানের আমলে বিচারালয়ে সত্যি সেই ইনসাফ বা সেই ন্যায় বিচার নিশ্চিত হবে? আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠ সূত্র, মানে যারা আওয়ামী লীগের শেখ হাসিনা ঘনিষ্ঠ, সেই নেতৃবৃন্দের অনেকের কাছে যেমন শুনেছি, ভারতীয় সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিকের কাছেও, সিনিয়র সাংবাদিকদের কাছেও শুনেছি যে শেখ হাসিনা 2024-এ ভারত যাওয়ার পরে কয়েক দফায় ভারত সরকারকে বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান, তিনি কারাবরণ করতে চান, কিন্তু ভারত সরকারের তরফেও সেখানে এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নামও অনেকে বলেছেন যে এমনকি একেবারে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে এই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে একদিকে যেমন বিচার বহির্ভূতভাবে তাকে হত্যা করা হতে পারে, মানে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে যা ঘটেছে, গণভবনে যা ঘটেছে, জনস্রোত সৃষ্টি করে, মব সৃষ্টি করে শেখ হাসিনার একটা প্রকাশ্য বিচারের স্বপ্ন নাকি অনেকে দেখেছিলেন। এমনকি এখনো অনেকে মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে নামা মাত্র তারা আসলে জনতার হাতে এই বিচার ছেড়ে দেবেন কিনা। এছাড়া ভারত সরকার যা নিয়ে আসলে শঙ্কিত, আশঙ্কা প্রকাশ করেন সেটা হচ্ছে 1975 সালের 3রা নভেম্বর বাংলাদেশে কি ঘটেছে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের শীর্ষ 4 নেতা তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, HM কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতম এই 4 সহচরকে 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছিল। কাজেই বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর কিংবা বাংলাদেশের বিচার যে একটা রাজনৈতিক বিচারে পরিণত হবে কিনা, পুরো ঘটনাটা আসলে একটা বিচার বহির্ভূত বিচারে পরিণত হবে কিনা, সেসব নিয়ে ভারত সহ আন্তর্জাতিক মহলের একটা বড় ধরনের উদ্বেগ আছে। দেখেন, যে বিচারটা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারটা যে ত্রুটিপূর্ণ ছিল সে কথা কিন্তু তখন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে
বিশ্বের শীর্ষস্থানীয় অনেকগুলো মানবাধিকার সংস্থা যেমন উল্লেখ করে বিবৃতি দিয়েছে, ঠিক তেমনি ভাবে সে সময় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীরা রীতিমতো চিঠি লিখে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন মূল অভিযুক্তকে তার অবস্থান ডিফেন্ড করার সুযোগ না দিয়ে এত বড় একটা বিচার কাজ সমাধা করে ফেলা হলো এবং এই অভিযুক্তকে মানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হলো। এই অবস্থায় তার মানে কি বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ছে, তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে কারণে খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার জাহিদুর রহমান এমনকি এটাও বলছেন যে তিনি ফিরবেন, ফিরে তিনি আবার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন। সত্যি তার মানে কি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আবার অনুষ্ঠিত হবে, নাকি আপিলের ক্ষেত্রে শেখ হাসিনাকে সেই ন্যায্য বিচার দেওয়ার প্রতিশ্রুতি আসলে প্রকাশ্যে ঘোষণার চাপ ছিল তারেক রহমান সরকারের উপর? শেখ হাসিনা সাক্ষাৎকারে তো মাথা উঁচু করে বাংলাদেশে ফেরার কথা বলেছেন তার নেতা কর্মী, লাখ লাখ নেতা কর্মী এই 2 বছর ধরে প্রায় ভয়াবহ নির্যাতনের মুখেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে। কাজেই সেই আদর্শিক নেতা কর্মীদের শক্তির ওপরে ভর করেই তিনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনে খুব শিগগিরই ফিরবেন। কিন্তু দলীয় ফোরামগুলোতে শেখ হাসিনা কিন্তু বলছেন যে তিনি তো ফিরতে চান। এর আগে বলেছেন বিমান প্রস্তুত করতে বলেন, বিমান পাঠাতে বলেন, কারণ তিনি তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান, সশস্ত্র বাহিনীর বিমানে করেই ভারত গেছেন। কাজে এর আগে শেখ হাসিনা যেমন বলেছিলেন যে তাকে যেন বিমান পাঠানো হয়, এখন শেখ হাসিনা সম্প্রতি দলীয় ফোরামে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সরকারকে তো তার জন্য জেল প্রস্তুত করতে হবে, ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে হবে, সব প্রস্তুত তারা করুক, কারণ তিনি গিয়ে বিচারের মুখোমুখি হতে চান, তিনি গিয়ে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন এবং তারপর গুরুত্বপূর্ণ মনে করি শেখ হাসিনার এই বক্তব্যের সঙ্গে জাহিদুর রহমান কেন সংবাদ মাধ্যমে অমন একটা মন্তব্য করার প্রয়োজন বোধ করলেন, ইনসাফের প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন বোধ করলেন, সেটা মিলিয়ে দেখা। শেখ হাসিনা কি বলছেন? হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো, যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবেই হবে। শুধু কি তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তথ্য মন্ত্রণালয়ে ঘর ভরা সাংবাদিকের সামনে ওই ব্রিফিং এ তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বললেন, আমরা জানি যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়, তারপর প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপর কিন্তু একটা লোক অপরাধী কি অপরাধী না চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াটিতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয়, এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, এটাই ন্যায় বিচার, এটাই ইনসাফ। এবং আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে পলাতক সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে এই ইনসাফের নীতি, এই ন্যায় বিচারের মৌলিক নীতিকে অনুসরণ করব। তার মানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিষ্কারভাবে বলছেন যে এখনো পুরো আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে শেখ হাসিনাকে অপরাধী বলবার কোনো সুযোগ আইনের চোখে নাই এবং সরকার তার মানে তাকে এখনো অপরাধী বলে মনে করে না এবং সে কারণে তারা ইনসাফ নিশ্চিত করবেন যতক্ষণ না সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, মানে একেবারে বিচারের সর্বশেষ পর্যায়ে গিয়ে শেখ হাসিনা অপরাধী প্রমাণিত হন। মানে সরকারের ওপর চাপ যে বাড়বে সেটা খুব স্বাভাবিক, কারণ যেই জাতিসংঘ রিপোর্টের উপর ভিত্তি করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয়েছে এবং যার কথা প্রমাণ হিসেবে সবসময় হাজির করা হয়, সেই 1400 জনের নিহতের তালিকা
এখন পর্যন্ত এমনকি বিএনপি সরকারও কিন্তু সম্পন্ন করতে পারে নাই। কিছুদিন আগে সরকারকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে জাতিসংঘের 3টি বিশেষ রিপোর্টিয়ার দল, মানে 3টি বিশেষ কমিটি, এবং সেখানে জাতিসংঘের মানবাধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টিয়ার এবং আরবিট্রারি ডিটেনশন বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি আসলে কিভাবে আইনসম্মত হলো সে প্রসঙ্গে সরকারকে প্রশ্ন করে চিঠি লিখেছে এবং এভাবে এই সন্ত্রাস বিরোধী আইনে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আইনসঙ্গত হয়েছে কিনা, যেভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে রাখা হচ্ছে সেটা আইনসঙ্গত হয়েছে কিনা প্রশ্ন তুলেছে। কিন্তু ওই জাতিসংঘের 3 কমিটির একটিও জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওই রিপোর্ট, যেটিতে 1500 জন হত্যার কথা বলা হয়েছে, সেটি সরাসরি এখানে উল্লেখ করে তার জন্য শেখ হাসিনাকে দায়ী করে ফেলেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারেক রহমান একের পর এক শর্ত পূরণ করে এবং নানা কিছু দিয়ে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখতে চাইছেন বটে, কিন্তু যুক্তরাষ্ট্র কিছুতেই স্বস্তি পাচ্ছে না যে এই তারেক রহমান সরকার সরে গেলে, তাদের সরিয়ে দিলে কিংবা তাদের পতন ঘটলে যে বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোই একমাত্র রাজনৈতিক বিকল্প হয়ে উঠছে। এই বিষয়টি ট্রাম্প প্রশাসনকে কিছুতেই স্বস্তি দিচ্ছে না। কাজেই বিভিন্ন দিক থেকেই আসলে তারেক রহমান সরকারের ওপর চাপ বাড়ছে যে তারা শেখ হাসিনার আসবার পথ প্রশস্ত করতেও এখন প্রস্তুত রয়েছে।